সিটি ইউনিভার্সিটি কনভোকেশন 2024। সিটি ইউনিভার্সিটি কনভোকেশন 2024 উপলক্ষে আয়োজন করা হয়েছে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার পূর্বাঞ্চল। বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার পূর্বাঞ্চলে সিটি ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান 2024। প্রধান অতিথি ও সভাপতি থাকবেন মহিবুল হাসান চৌধুরী এমপি, মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আহসানুল ইসলাম টিটু এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এছাড়াও প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর, মাননীয় চেয়ারম্যান, অতিরিক্ত দায়িত্ব ও সদস্য, ইউজিসি বাংলাদেশ। সমাবর্তন বক্তা ডক্টর মশিউর রহমান, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা। সার্বিক ব্যবস্থাপনায় ব্রিগেডিয়ার প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফর রহমান। ভাইস চ্যান্সেলর সিটি ইউনিভার্সিটি, স্থান বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার পূর্বাঞ্চল। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দরা চলে এসেছে। মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি ও বিশেষ অতিথি আহসানুল ইসলাম টিটু এমপি, এছাড়াও প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর, ডক্টর মশিউর রহমান সহ সবাই উপস্থিত হয়েছেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায়া আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া লাগে, সুধার মতো মরি হায় হায় রে মা, তোর মুখের বাণী আমার কানে লাগে, সুধার মতো
নয়ন জলে ভাসি সোনার বাংলা। শেষ হয়ে গেল জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত শেষ হয়ে যাওয়ার পর এখন কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল বাতেন, সিটি ইউনিভার্সিটি মসজিদ। চলুন আমরা শুনে আসি কোরআন তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك على كل شيء قدير। গীতা পাঠ করছেন সুস্মিতা সরকার শুভ্রা। तानि शर्वाणि संयम्य युक्त आसीत मत्परा। Good morning. Now I am reciting the book of Proverbs from the Holy Bible. মহামান্য রাষ্ট্রপতি ও এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় আচার্য মোহাম্মদ শাহাবুদ্দিন কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হয়ে সিটি ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। সিটি ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সমাবর্তন অনুষ্ঠানের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শুরু করে বক্তব্য প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় সমূহের মান্যবর চ্যান্সেলরের মনোনীত প্রতিনিধি, সিটি ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি, সম্মানিত সমাবর্তন বক্তা মাননীয় প্রধানমন্ত্রীর মাননীয় অর্থনৈতিক উপদেষ্টা মুজিবুল সম্মতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং কাজে অগ্রণী, তা অনস্বীকার্য। ব্যবস্থাপক মণ্ডলী এবং সকল অভ্যাগতদের শ্রদ্ধা জানাই। সর্বোপরি যারা শিক্ষা কার্যক্রম সফলভাবে শেষ করে স্বীকৃতি পাবেন তাদের জানাই 192 জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হবে। আমি প্রফেসর আবু জায়েদ মোহাম্মদ, ডিন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদ 33 জন শিক্ষার্থী স্নাতক করায় তাদের আনুষ্ঠানিক ডিগ্রি প্রদানের জন্য মাননীয় শিক্ষামন্ত্রী ও আজকের অনুষ্ঠানের সভাপতি গ্র্যাজুয়েটরা তারা দাঁড়িয়ে সে তার গ্র্যাজুয়েটদেরকে উপস্থাপন করবেন। পরবর্তী অনুষদ আসুন। ব্যবসায় প্রশাসন এবং অর্থনৈতিক অনুষদ প্রধান এসে জি অর্জন করায় এবং সকল যোগ্যতা অর্জন করায় মাননীয় শিক্ষামন্ত্রী ও আজকের অনুষ্ঠানের সভাপতির নিকট উপস্থাপন করছি। গ্রাজুয়েটস প্লিজ রাইজ। সকলকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমি মহিবুল হাসান চৌধুরী, শিক্ষামন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মহামান্য রাষ্ট্রপতি ও এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় আচার্য মোহাম্মদ শাহাবুদ্দিন কর্তৃক
আমার উপর অর্পিত ক্ষমতা বলে সিটি ইউনিভার্সিটির অর্পিত ক্ষমতা বলে আমার নিকট উপস্থাপিত সকল গ্র্যাজুয়েটদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থেকে বামে নিয়ে সভাপতি মহোদয়কে অভিবাদন পূর্বক আমরা আসন গ্রহণ করব। সবাই সমস্যারে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ ডিন মহোদয়। সভাপতি মহোদয়ের কাছ থেকে চ্যান্সেলর স্বর্ণপদক গ্রহণের জন্য অনুরোধ করছি। প্রথম সর্বোচ্চ শ্রীজিপিএ প্রাপ্ত স্নাতক সাদিয়া আফরিন তোয়াকে মাননীয় প্রধান অতিথির নিকট থেকে স্বর্ণপদক ও সার্টিফিকেট গ্রহণের জন্য তার প্রাপ্ত সিজিপিএ 3.94 আউট অফ 4। সকলে আমরা করতালির মাধ্যমে সাদিয়া আফরিন তোয়া চ্যান্সেলর স্বর্ণ পদক প্রাপ্ত। এখন আমি গ্রাজুয়েটদের পক্ষ থেকে মন্ত্রী, কনভোকেশন স্পিকার, ইউজিসি চেয়ার ভয় ও সংজ্ঞা কাটিয়ে উঠলাম যখন শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ অতি সহজেই বিশ্বের জ্ঞান বিজ্ঞানের দ্বার ক্রমশ আমাদের সামনে উন্মোচিত করলেন। আমরা জেনে গেলাম আমাদের এই লম্বা দূরবর্তী যাত্রা কঠিন হলেও লক্ষ্যে পৌঁছানো মোটেই অসম্ভব নয়। প্রসঙ্গক্রমে বলতে চাই, সিটি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত আলহাজ মকবুল হোসেন স্যার এক মহান অভিপ্রায় নিয়ে এই ইউনিভার্সিটির প্রতিষ্ঠা করেন। আমাদের দেশের হাজার হাজার মেধাবী শিক্ষার্থী অর্থের অভাবে শিক্ষা লাভে বঞ্চিত হয়। তার লক্ষ্য ছিল অর্থাভাবে গরিব মেধাবী শিক্ষার্থীরা যেন উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত না হয়। গরিব মেধাবী শিক্ষার্থী ছাড়াও মুক্তিযোদ্ধার সন্তান, কোরআনে হাফেজ, শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের তিনি সিটি ইউনিভার্সিটিতে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ করে দেন, যে ধারা এখনো অব্যাহত রয়েছে। আজ থেকে আমাদের শুরু। আসুন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ি ও চতুর্থ শিল্প বিপ্লবের সাথে যুক্ত হই। আজ আমরা আমাদের দেশ ও জাতিকে ধন্যবাদ সাদিয়া আফরিন তোয়াকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমাদের মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিদের বক্তব্য শুনব। এখন আমাদের মঞ্চে এসে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সিটি ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান জনাব মুজিবুল ইসলাম পান্না স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রী জনাব মুহিবুল হাসান চৌধুরী এমপি, মাননীয় সমাবর্তন বক্তা, গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধানমন্ত্রী, মানবিক সালাম, নব্য গ্র্যাজুয়েটদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের এই কাঙ্ক্ষিত সফলতা শুধু আপনাদেরই নয়, সিটি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মকবুল হোসেনকে। প্রিয় গ্রাহক, প্রিয় গ্র্যাজুয়েট বৃন্দ, আজকের এই দিন আপনাদের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন সেই মহেন্দ্রক্ষণে আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম, জ্ঞানের নিরলস সাধনা এই কৃতিত্ব অর্জনের প্রভাষক হিসাবে কাজ করেছে। শ্রেষ্ঠত্বের প্রতি একাডেমির সমাজ মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের সমৃদ্ধির ইতিহাস এবং স্থায়ী অধিকারের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার অসামান্য অবদানে আমরা অত্যন্ত শ্রদ্ধা ও প্রশংসার সাথে স্মরণ করছি, স্বীকার করছি। জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়তে এবং সর্বস্তরের শিক্ষার্থীদের মানব সম্পদ উন্নয়নের কারণে সিটি ইউনিভার্সিটি নিবেদিত প্রাণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন রূপ দিতে বদ্ধপরিকর। আপনারা জানেন যে সিটি ইউনিভার্সিটির সকলের জন্য সমান সুযোগ, সচ্ছল ও বৈষম্যহীন। বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহসানুল অনুষ্ঠানের এই পর্যায়ে সম্মানিত অতিথিবৃন্দ এবং গ্র্যাজুয়েটগণ, এখন আমি আজকের সমাবর্তন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি স্যারকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। সিটি ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান কাকতালীয়ভাবে এই বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানেও উপস্থিতির কারণে আমাকে সভাপতিত্ব করতে হয়েছিল। এখানে যারা উপস্থিত গ্র্যাজুয়েট বৃন্দ আছেন তারা হয়তো অনেকেই জানেন না, সেই দিন আমাদের সাবেক সফল শিক্ষামন্ত্রী সেই সভাপতিত্ব করার কথা ছিল। তখন আমাদের মাঝে ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ মকবুল হোসেন। তিনি সেই সমাবর্তন অনুষ্ঠানে আমি তাকে একই মঞ্চে একসাথে আমরা সেই সমাবর্তন অনুষ্ঠান সমাপ্ত করেছি, না হলে এই বাংলাদেশ হতো না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের স্বাধীনতার মহান স্থপতি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যবৃন্দদের, যাদেরকে আমরা ৭৫-এর ১৫ই আগস্ট হারিয়েছি। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ ছোট্ট শিশু শেখ রাসেল, তাদের সকলকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। স্মরণ করি বঙ্গবন্ধুর ৪ সহকর্মীবৃন্দ, যাদেরকে কারা অভ্যন্তরে ৭৫-এর ৩রা নভেম্বর হত্যা করা হয়েছিল এই জাতীয় ৪ নেতাকে। আর গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা আমাদের মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন, সেই ৩০ লক্ষে আমরা এই বাংলাদেশ পেয়েছি। আজকের এই সমাবর্তন অনুষ্ঠানের মাননীয় সমাবর্তন বক্তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সন্তান, যিনি একজন সফল রাজনীতিবিদও বটে, জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন, এবং আমাদের মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয়, বোর্ড অফ ট্রাস্টিজের সদস্যবৃন্দ, অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আগত উপাচার্য মহোদয়গণ, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের, কারণ শিক্ষা জীবন সম্পন্ন করে তারা অপেক্ষা করেন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র কর্তৃক এই স্বীকৃতি প্রাপ্তির গুরুত্বপূর্ণ এই দিনটির জন্য। এই দিনে সমাবর্তন বক্তার বক্তব্য তারা শ্রবণ করেন। এই দিনটি তাদের সারা জীবনের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকে। আজকের এই দিনে আমি আমাদের প্রিয় গ্র্যাজুয়েট বৃন্দদের বলবো, তাদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বিশেষভাবে। এই অভিভাবকবৃন্দ তাদের জীবনের সবকিছু নিজের সেই বাংলাদেশে থাকবে না ক্ষুধা, দারিদ্রতা, যেই বাংলাদেশে থাকবে না সম্পদের ব্যাপক বৈষম্য, যেই বাংলাদেশে থাকবে না বেকারত্ব, যেই বাংলাদেশ সমৃদ্ধ হবে, সমৃদ্ধ থাকবে, জ্ঞান বিজ্ঞানের চর্চায় এগিয়ে যাবে, বঙ্গবন্ধুর যেই সোনার বাংলা, সেই বাংলাদেশে রূপান্তর করার জন্য এই প্রজন্মের উপরেই তিনি সবচেয়ে বেশি আস্থা রেখেছেন। এবং আমাদের এই প্রজন্মকে কর্মমুখী করতে, কর্মসংস্থানের উপযোগী করতে
তিনি বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন। আজকের বাংলাদেশের এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয় খাত এবং এই বিশ্ববিদ্যালয় সমূহে সরকারি বিশ্ববিদ্যালয়ের যেই সকল শিক্ষা ছাত্র সংখ্যা তার চাইতে কোনো অংশেই এখন ব্যাপকভাবে তারতম্য নেই। সরকারি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে আমরা দেখেছি প্রায় 4.5 লক্ষ শিক্ষার্থী সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে অধ্যয়ন করছেন, হোক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক। তারা জ্ঞান অর্জনের জন্য উচ্চশিক্ষা নেয়ার সুযোগ যাতে কোনোভাবেই সেখান থেকে বঞ্চিত না হয় এবং নিজেদেরকে তারা দক্ষ করে গড়ে বিদ্যালয় পাবলিক হোক বা প্রাইভেট গবেষণার সুযোগ যাতে আমরা সম্প্রসারিত করতে পারি। আমাদের দেশে ইতিমধ্যেই বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান প্রায় আন্তর্জাতিক মানে উপনীত হয়েছে বলে আমরা মনে করি। আমাদের পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহে যদি গবেষণার জন্য আমরা সুযোগ দিতে না, এই সিটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি একটি বিশেষভাবে বলতে চাই, আমাদের দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের বেশিরভাগগুলোতেই দেশের প্রান্তিক জনগোষ্ঠী এবং আমাদের সকলের সার্বজনীন চিন্তা করে আসলে শিক্ষার্থীদের কথা ভেবে অনেক সময় বিষয় খোলার সুযোগ হয় না, কারণ সেগুলো বেসরকারি খাত থেকে অর্থ নিয়েই বা অনুদান নিয়েই পরিচালনা করতে হয়। কিন্তু সিটি বিশ্ববিদ্যালয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই নির্দেশ দিয়েছেন, রপ্তানি করেও আমরা প্রমাণ করে দিতে চাই যে 1971 সালে আমাদের নামে কিছু শাসক গোষ্ঠী পশ্চিমে যে অপপ্রচার করেছিল, যে বটমলেস বাস্কেট বলে যেই অপবাদ দিয়েছিল, সেটাকে আমরা ঘুচিয়ে আমরা খাদ্য রপ্তানিতে সক্ষম হব এবং সেই লক্ষ্যে তিনি বলেছেন কৃষি শিক্ষায় যাতে করে বিনিয়োগ হয়। খুব কম বিশ্ববিদ্যালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে সেটা সম্ভব হয়েছে। আমরা সিটি বিশ্ববিদ্যালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাই। ঢাকার মধ্যেও ক্যাম্পাস করে তারা কৃষি শিক্ষাটাকে এই প্রতিষ্ঠানের পাঠদানের সাথে সম্পৃক্ত করেছেন এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ মকবুল হোসেন, তিনি রাজনীতিবিদগণ দুঃসাহসী ভূমিকা নেয়ার কারণেই আজকে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এই যে নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করছেন। আমি সেই প্রজন্মের সকল নেতৃবৃন্দর প্রতিও নিজে এই সরকারের দায়িত্বপ্রাপ্ত হয়ে আজকে জনগণের জন্য যে কাজ করতে পারছি, এর জন্য তাদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে সর্বশেষ যেই কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা আমাদের শিক্ষা জীবন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেছি প্রাতিষ্ঠানিকভাবে, কিন্তু এই প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন সম্পন্ন করার অনেক বিষয় আমরা শিখেছি, কিন্তু সেগুলো একমাত্র কাজের পরিবেশের মধ্যেই দেখতে পাবো। প্রাতিষ্ঠানিক শিক্ষার চাইতে এই বিষয়গুলোর উপর জোর দেওয়া হচ্ছে, কারণ এর মাধ্যমে তাদের মধ্যে প্রায়োগিক দক্ষতার সৃষ্টি হয়। সেই প্রায়োগিক দক্ষতা অ্যাপ্লাই করার যে স্কিল, কম্পিটেন্সি এবং কর্মসংশ্লিষ্ট দক্ষতা, যে এমপ্লয়েবল স্কিল, এমপ্লয়েবিলিটি স্কিল, সেগুলো সৃষ্টি হবে। তা আমি সকলকে অনুরোধ করব এই জায়গাতে যাতে আমরা পিছিয়ে না থাকি, যে কোনো ধরনের অভিজ্ঞতাই হোক। সেটি একটি ছোট্ট প্রতিষ্ঠান, সেটা একটা যদি আমরা সারা বিশ্বে দেখি, যেই ধরনেরই বিশ্ববিদ্যালয় হোক না কেন, শিক্ষার্থীরা ছোট ছোট কাজেও নিজেদেরকে জড়িত করেন, শুধু আয়ের জন্য নয়, তারা দক্ষতা অর্জনের জন্যও এগুলো খুবই গুরুত্বপূর্ণ। টিমওয়ার্ক স্কিল, প্রেজেন্টেশন স্কিল, কমিউনিকেশন স্কিল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের একার পক্ষে দেয়া সম্ভব নয়। অভিজ্ঞতার জন্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিলে সেগুলো অর্জন করা সম্ভব হবে। প্রতিবেশী সকল রাষ্ট্রেই দেখা যাচ্ছে তরুণ প্রজন্ম নতুন নতুন স্কিল, দক্ষতা অর্জনের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও সেগুলো নেয়ার চেষ্টা করছে। প্রফেশনাল এডুকেশন সেটা নেওয়ার চেষ্টা করছে। আমাকে শুধু ইঞ্জিনিয়ার হলেই হবে না, প্রফেশনাল কোয়ালিফিকেশন আমার থাকতে হবে। সেটা না হলে আমি কিন্তু দেশে এবং বিদেশে নিজেকে কাজের জন্য প্রস্তুত যথাযথভাবে করতে পারবো না।
আমি শুধু অ্যাকাউন্টিং গ্র্যাজুয়েট হলে হবে না, আমার প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আমাকে কোয়ালিফিকেশন নেওয়ার মানসিকতা থাকতে হবে। আমি যদি সমাজবিজ্ঞান পড়ি, আমার অনেক ধরনের প্রফেশনাল কোয়ালিফিকেশন নেওয়ার কিন্তু সুযোগ আছে, আমার ভাষা শেখার সুযোগ আছে। আমরা এখানে আমরা শুনেছি যে যারা কোরআনে হাফেজ হয়েছেন তাদের জন্য বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ এই বিশ্ববিদ্যালয় দিচ্ছে। এবং যারা প্রিয় হাফেজ ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, যেহেতু আমরা হেফজ করেছি এবং শেষ সম্পন্ন করেছি, আপনাদের পক্ষেও কিন্তু সম্ভব আরবিকে কথ্য ভাষা হিসেবে যোগাযোগের মাধ্যম হিসেবে দেখাটা এবং সেখানে ভাষা হিসেবে শেখাটাও কিন্তু সম্ভব। আমি পুণ্য লাভের জন্য, সওয়াব অর্জনের জন্য অবশ্যই আমি হাফেজ হয়েছি, কিন্তু আমি যদি ভাষাটাও যদি সাথে শিখতে পারি, তাহলে আমি যেই বিষয়েই পড়াশোনা করি না কেন, সারা বিশ্বে জাতিসংঘের যেই সমস্ত প্রচলিত ভাষাগুলোর মধ্যে আরবীয় একটি গুরুত্বপূর্ণ ভাষা, সেটা ভাষা হিসেবে যাতে আমরা শিখতে পারি। ইংরেজি ভাষায় আমাদের দক্ষতা যাতে আরো উন্নত করতে পারি। ফরাসি ভাষা, নানান ধরনের ভাষা আছে, সেগুলোতে আমরা যদি এগিয়ে যেতে পারি। ভাষা কিন্তু একটা প্রযুক্তি, একটি দক্ষতা। এই দক্ষতার জায়গায় আমরা যদি পিছিয়ে থাকি, আমরা বিশ্ব নাগরিক হিসেবে বিশ্ব শ্রম বাজারে নিজেদেরকে আসলে কর্ম উপযোগী করে তুলতে পারবো না। আমরা ভাষা শিক্ষার দিক থেকে যেহেতু এই দেশে আমরা সবাই প্রায় একটা ভাষাতেই কথা বলি, সেখানে কিছুটা দুর্বলতা অবশ্যই আমাদের আছে। সেটাকে স্বীকার করে সেটাকে মেনে নিয়েই আমাদের প্রস্তুত হতে হবে ভিন্ন ভিন্ন ভাষা শেখার ক্ষেত্রেও। এবং ইংরেজি ভাষা সারা বিশ্বের জন্য এখন বাধ্যতামূলক। ইংরেজি এবং বাংলাও আমাদের যোগাযোগের মাধ্যম হিসেবে কিভাবে আমরা বাংলা সহজভাবে ব্যবহার করতে পারি সেদিকেও মনোযোগী হতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা বাংলায় সাহিত্য পড়ার পরও যোগাযোগের সক্ষমতার জায়গায়, কমিউনিকেশনের জায়গায় কিন্তু বাংলার সঠিক ব্যবহারের ক্ষেত্রেও আমাদের অনেক সময় দেখা যাচ্ছে সেখানে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। ভাষাকে যথাযথভাবে ব্যবহার করা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, এবং নতুন ভাষা শেখা, সেটা হোক জাপানিজ, সেটা হোক ফ্রেঞ্চ, সেটা হোক আরবি, আমরা যাতে করে পিছিয়ে না থাকি। ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। বঙ্গবন্ধুর কন্যা ইন্টারনেটকে উন্মুক্ত করে দিয়েছে। এখন সেই উন্মুক্ত ইন্টারনেটে স্বল্প দামে আমার কাছে অপশন আছে। আমি কি শুধুমাত্র নিজেকে বিনোদনের জন্য অনুষ্ঠান উপভোগ করব, নাকি নিজেকে প্রস্তুত করার জন্য নানান ধরনের স্কিল অর্জন করব? কারণ আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমেই সময় বেশি সেখানে নষ্ট করি, বা এখন দেখা যাচ্ছে আরেকটি চ্যালেঞ্জ যে গেমিং, আমি কি শুধু গেমিং এর নানান ধরনের খেলা, ইন্টারনেটে যে গেমস আছে সেই গেমস এর ব্যবহারকারী হব, নাকি সেটার সৃষ্টি করার যোগ্যতা, দক্ষতা অর্জন করব? যিনি ব্যবহার করি তিনি কিন্তু গেম থেকে কোনো আয় করেন না, আর যিনি সেটাকে সৃষ্টি করেন, সেটা প্রোগ্রামিংটা যিনি করেন, তিনি অনেক টাকা আয় করেন। তা আমাকে কি আমি কনজিউমার হব নাকি প্রডিউসার হব, সেই সিদ্ধান্ত নিতে হবে। তাই বলবো ডিজিটাল বাংলাদেশের যেই অবকাঠামো আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সৃষ্টি করে দিয়েছেন, বঙ্গবন্ধুর দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, শুধু ইউজার হলে হবে না, ইনোভেটর হতে হবে। এবং ইনোভেশনের জন্য ইন্টারনেট আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে দক্ষতা নেওয়ার জন্য। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন যে কোনো ভাষার যে কোনো ডিসিপ্লিনের শিক্ষার্থী শিখতে পারে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন সনাতন পদ্ধতিতে শেখানো এখন আর সেভাবে হয় না। অনেক প্রোগ্রাম আছে ইন্টারনেটে, অনেক কোর্স আছে, স্কিল কোর্স আছে, সেগুলো করে ফ্রিল্যান্সিং করে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলেও অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পাশ করে এখন অনেক বেশি আয় করছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য নয়, ফ্রিল্যান্সিং এর সাথে সম্পর্কিত দক্ষতাগুলো মাধ্যমে নিজের কর্ম এবং মেধার সার্ভিস বিদেশে রপ্তানি করার মাধ্যমে আয় করছেন। সুতরাং সনদের প্রক্রিয়া শেষ, লাইফ লং লার্নিং এর প্রক্রিয়া যাতে এখন থেকে শুরু হয়, সেই বিশেষ অনুরোধ আমাদের প্রিয় গ্র্যাজুয়েটদের প্রতি রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। ধন্যবাদ প্রধান অতিথি ও আজকে সমাবর্তন অনুষ্ঠানের মাননীয় সভাপতি আপনার মূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য।
এখন আমি আজকের অনুষ্ঠানের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীকে সমাবর্তন পর্ব এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সম্মানিত সুধী মণ্ডলী, মাননীয় সভাপতি কর্তৃক সমাবর্তন অনুষ্ঠানের দায়িত্ব অর্পণের সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে আমাদের আজকের সমাবর্তন অনুষ্ঠানের প্রথম পর্ব। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আমি গ্র্যাজুয়েটদেরকে অনুরোধ করছি তারা আমাদের অতিথিদেরকে সম্মান প্রদর্শন পূর্বক নিজ আসন থেকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবেন। আমাদের অতিথিগণ মেইন ওয়াকওয়েতে যাওয়ার পরে আমরা আমাদের নিজ নিজ সিটে আবার বসে পড়ব। আমি গ্র্যাজুয়েটদেরকে বিনীত অনুরোধ করছি দাঁড়িয়ে আমাদের অতিথিদেরকে সম্মান প্রদর্শন করার জন্য। সবাই এসে একত্রিত হব এবং দ্বিতীয় পর্বটি উপভোগ করব। ধন্যবাদ সবাইকে। আরো পিছে যান। লম্বা করে, লম্বা করে, লম্বা করে। আরো পিছে যান। বলো বুঝে যাচ্ছে। এরপরে প্রস্তুত থাকবে মোহাম্মদ সোহানুর রহমান। টেক্সটাইল আমাদের এই কৃতি শিক্ষার্থীকে উৎসাহিত করি। অভিনন্দন মোহাম্মদ সোহানুর রহমান। এই পর্যায়ে ভাইস চ্যান্সেলর মেডেল এবং সনদ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি ফার্মাসি বিভাগের মনীষা ঘোষ, তার প্রাপ্ত সিজি। প্রস্তুত থাকবেন আবির হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। প্রস্তুত থাকবে আবির হোসেন। অভিনন্দন আবির হোসেন। মনোনীত হয়েছিলেন আইন বিভাগ থেকে নাজমুন নাহার সুমাইয়া, তার সিজিপিএ 3.94। এছাড়া আরো আমাদের ট্রিপলি বিভাগ থেকে ভাইস চ্যান্সেলর্স মেডেলের জন্য মনোনীত হয়েছিলেন মোহাম্মদ মুরাদ হোসেন, তার প্রাপ্ত সিজিপিএ 3.91। সকল ডিপার্টমেন্টের হেড স্যার সহ কেমন আপনারা একটু কন্ট্রোল রুমে আসেন প্লিজ।
ডিপার্টমেন্টের সকল ফ্যাকাল্টিগণ আপনারা সবাই মঞ্চে উপবিষ্ট হয়ে যান। একদম ফুল বরাবর দান থাকে। সকল ডিপার্টমেন্টের সকল ফ্যাকাল্টিগণ আপনারা মঞ্চে চলে আসেন। সকলকে